আচ্ছা, পিডিএফটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। আমরা তাহলে শুরু করি। আমরা ক্লাসে SP3 পর্যন্ত কভার করছিলাম আমার যতটুকু মনে আছে। SP3 হাইব্রিডাইজেশন আমাদের কমপ্লিট হয়েছিল, অ্যান্ড এটা আশা করি আপনারা দেখবেন পরে। সো হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে মানে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা এগুলো ভালোভাবে পড়বেন। বন্ড অ্যাঙ্গেল, তারপর শেপ, দেখতে কি এরকম, এগুলো ভালোভাবে কভার করে নেবেন। ঠিক আছে। সো আমরা আহ, আরেকটা হাইব্রিডাইজেশন পড়বো আজকে। আমরা আরেকটা দেখছিলাম যে মিথেনের যে স্ট্রাকচারটা কিভাবে হয়, এটা কিন্তু ক্লাসে দেখছিলাম, এটা কিন্তু আমাদের কভার হয়েছে। ওকে। সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন কাকে বলে, আর sp2 হাইব্রিডাইজেশন অফ কার্বনটা মূলত কিভাবে হয় এটা একটু দেখবো। সো আমরা জানি sp2 মানে এখানে এস কয়টা থাকবে, এস থাকবে একটা অ্যান্ড পি থাকবে দুইটা। ঠিক আছে। এস থাকবে, এস সাবশেল থাকবে একটা, আর পি সাবশেল থাকবে দুইটা। সো sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমাদের মূলত টোটাল তিনটা সাবশেল থাকবে, তার মধ্যে এস একটা, পি দুইটা। হুম। আচ্ছা, একটু ওয়েট করেন 2টা মিনিট। ওকে। সরি ফর দি ডিস্টার্বনেস। আমরা sp2 হাইব্রিডাইজেশনটা পড়তেছিলাম, যেখানে আমাদের sp2 তে এস একটা আর পি দুইটা আমাদের অরবিটাল থাকবে অথবা সাবশেল থাকবে। সো আমরা জানি কার্বনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কার্বনের, আপনারা জানেন 6। সো 1s, 2, 2s2, 2p2, টোটাল 6টা কার্বনের ইলেকট্রন থাকে। সো গ্রাউন্ড স্টেটে যখন থাকবে কার্বনটা, আমরা যদি বক্স আকারে দেখাই তাহলে এখানে কি, বক্স আকারে প্রত্যেকটা বক্সে দুইটা করে ইলেকট্রন থাকবে। সো এটা আমরা জানি যে প্রত্যেকটা বক্সে কিন্তু দুইটা করে ইলেকট্রন থাকবে। আর প্রত্যেকটা বক্স এক একটা আমাদের কি অরবিটাল মিন করে। এটা আমরা কিন্তু পড়ে আসছি। ঠিক আছে। সো এখানে কার্বনের ক্ষেত্রে 1s এ দুইটা ইলেকট্রন থাকবে, আহ, তারপর 2s এ দুইটা ইলেকট্রন থাকবে, আর 2p-র ক্ষেত্রে আমাদের দুইটা ইলেকট্রন থাকবে। তার মধ্যে হুন্ডের নীতি অনুযায়ী আগে প্রত্যেকটা বক্স পূরণ করবে। যেমন এখানে আরেকটা ইলেকট্রন থাকলে এটা পূরণ করতো, দেন দুইটা দুইটা পূরণ করবে। প্রত্যেকটা বক্স আগে একটা একটা পূরণ করবে, এরপর বাকি দুইটা দুইটা পূরণ করবে। ঠিক আছে। সো কার্বনের যেহেতু এত ইলেকট্রন নাই, ও শুধু দুইটা ইলেকট্রন 2p-তে, দ্যাটস ও শুধুমাত্র এখানে দুইটা ইলেকট্রন থাকবে। ওকে। সো এটা গ্রাউন্ড স্টেটে, মানে নর্মাল অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস। এটা আপনারা পারেন আশা করি, কার্বনের ইলেকট্রন বিন্যাসটা। সো এখন যেটা হবে, এক্সাইটেড স্টেটে গিয়ে যখন একটু আস্তে আস্তে এটাকে তাপমাত্রা বাড়াচ্ছেন, একে এনার্জি গেইন করাচ্ছেন, কার্বন যখন এনার্জি গেইন করবে তখন হবে কি, 2s এ যে দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন 2p জেড অরবিটাল যেটা ছিল আমার ওখানে চলে যাবে। 2s থেকে একটা ইলেকট্রন 2p জেড অরবিটালে চলে যাবে। এটা আপনার এই শুধুমাত্র দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে এটা ঘটবে। প্রথম শক্তি স্তর কিন্তু এটাতে কোনো পার্টিসিপেট করবে না, কারণ আপনাদেরকে ক্লাসে বলছিলাম যে
এই যে ফার্স্ট শক্তি স্তর আর সেকেন্ড যে শক্তি স্তরটা, যেটাকে আমরা অরবিট নামে ডাকি, এই দুইটার মধ্যে এনার্জির পার্থক্য কিন্তু অনেক। দ্যাটস ওয়াই এরা কিন্তু ইন্টারাকশনে যাবে না। ঠিক আছে? কিন্তু 2s আর 2p-র মধ্যে এনার্জি পার্থক্য কিন্তু কম। দ্যাটস ওয়াই এরা কিন্তু ইন্টারাকশনে যাবে। সো 2s থেকে একটা ইলেকট্রন আমাদের 2p অরবিটালে, 2pz অরবিটালটা চলে যাবে। সো আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? আমাদের এখানে এখন আমরা দেখলাম যে এক্সাইটেড স্টেটে এসে আমাদের 2s এ একটা ইলেকট্রন, আর 2p(x), 2p(y), 2p(z) এ সবগুলোতে একটা করে ইলেকট্রন আছে। এখন আমাদের যদি sp2 হাইব্রিডাইজেশন কমপ্লিট করতে হয়, তাহলে এস একটা লাগবে, আর পি কয়টা লাগবে? পি হচ্ছে দুইটা লাগবে, তাই না? তাহলে একটা কিন্তু পি অরবিটাল খালি থাকতেছে, এই যে জেড অরবিটালটা এটা কিন্তু খালি থাকতেছে। সো আমরা এস, একটা এস কে নিলাম, আর হচ্ছে দুইটা পি কে যদি নেই, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা যে এখানে বক্স থাকবে এগুলাকে বলা হয় হাইব্রিডাইজেশন বক্স, অথবা sp2 হাইব্রিডাইজেশন বক্স বলা হয়। সো এই যে থার্ড যে স্টেটটা, এটাকে আমরা বলি হাইব্রিড স্টেট, যেখানে 1s তো কোনো হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে নাই। সো এটাতে কোনো কোনো এখানে কিছু করার দরকার নাই। সো পার্টিসিপেট যারা করছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে এস এর একটা ইলেকট্রন, এটা। সো আমরা এটার নাম দিলাম sp2 হাইব্রিডাইজেশন। দেন px এর একটা, তারপর py এর একটা। টোটাল হচ্ছে তিনটা sp2 হাইব্রিডাইজেশন এখানে আমরা পাচ্ছি। ঠিক আছে? তিনটা ইলেকট্রন আমরা পাচ্ছি, প্রত্যেকটা হচ্ছে বক্স হচ্ছে sp2 হাইব্রিডাইজ করা। এরপর যেটা বাকি ছিল, এই যে জেড যে অরবিটালটা, এটা কিন্তু কোনো হাইব্রিডাইজেশনে যায় নাই, কারণ আমাদের কিন্তু আমরা sp2 পড়তেছি এখন। sp3-র ক্ষেত্রে আপনারা যদি দেখেন, sp3-র ক্ষেত্রে কিন্তু এই জেড অরবিটালটা কিন্তু হাইব্রিডাইজেশনে চলে গেছিল। দেখেন, এই যে জেড অরবিটালটা কিন্তু আমাদের হাইব্রিডাইজেশনে চলে গেছিল। sp2-র ক্ষেত্রে কিন্তু এই জেড অরবিটাল হাইব্রিডাইজেশনে যাবে না। এই যে জেড অরবিটালটা, এটা হচ্ছে আনহাইব্রিড অরবিটাল বলা হয়, কারণ এটা কোনো হাইব্রিডাইজেশনে যায় না। ওকে। প্রথমত হচ্ছে এটা হাইব্রিডাইজেশনে যায় নাই। প্রথমত হচ্ছে এটা হাইব্রিডাইজেশনে যায় নাই। এরপরে এই যে 1s যেটা, এটাও কিন্তু হাইব্রিডাইজেশনে যায় নাই, কিন্তু এখানে কিন্তু এই অরবিটালে আর কোনো ইলেকট্রন আসার জায়গা নাই। এখানে কিন্তু দুইটা ইলেকট্রনই সর্বোচ্চ। প্রত্যেকটা অরবিটালে কিন্তু দুইটা ইলেকট্রনই সর্বোচ্চ যাইতে পারে। সো দ্যাটস এখানে যে কোনো ইলেকট্রন কিন্তু আসা যাওয়া করবে না, কারণ এ কিন্তু ফুল, এখানে কোনো কাজই হবে না। সো এখানে কিন্তু ইলেকট্রন চাইলে আসতে পারবে। আম, এই কিন্তু আনহাইব্রিড অবস্থায় থাকবে, বাট এই কিন্তু অন্য একটা অ্যাটমের সাথে অ্যাড হয়ে বন্ধন গঠন করতে পারবে। ঠিক আছে? সো এখন আসি আমরা কার্বনের ক্ষেত্রে যেটা হয়। কার্বনের ক্ষেত্রে যে এই পুরা জিনিসটাকে যদি আমরা একটু এঁকে দেখাই, তাহলে জিনিসটা লাগবে এরকম, যে মাঝখানে কার্বন থাকবে, আহ তিনটা ওর হাইব্রিডাইজ অরবিটাল থাকে। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, এন্ড আরেকটা হচ্ছে এটা। সো এইটাকে দেখতে অনেকটা ট্রাইগোনাল শেপের মতো হবে। জিনিসটা হচ্ছে এরকম, একটা কার্বন থাকবে, এর হচ্ছে এরকম ট্রাইগোনাল শেপের হচ্ছে আপনারা পাবেন এই sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে। এন্ড সমবাহু ত্রিভুজের মতো হবে আর কি, এবং এটার বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। ঠিক আছে? এখানে এই যে এটা হচ্ছে একটা sp2 হাইব্রিডাইজেশন, এটা একটা sp2 হাইব্রিডাইজেশন স্টেট, এন্ড এটা আরেকটা sp2 হাইব্রিডাইজেশন স্টেট। এন্ড প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন আছে আপনাদের যদি মনে থাকে, আমরা ক্লাসে এগুলো কভার করছিলাম। প্রত্যেকটাতে হচ্ছে একটা করে ইলেকট্রন আছে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এন্ড এখানে একটা ইলেকট্রন, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। ঠিক আছে? এন্ড সো এটা চাইলে কিন্তু হাইড্রোজেনের সাথে অ্যাড হইতে পারবে। যদি সে হাইড্রোজেনের সাথে অ্যাড হয়, তাহলে এখানে আরেকটা ইলেকট্রন যাবে, এখানে একটা ইলেকট্রন যাবে, এখানে একটা ইলেকট্রন যাবে। এ কিন্তু চাইলে হাইড্রোজেনের সাথে অ্যাড হইতে পারে, কোনো সমস্যা নাই। বাট কথা হচ্ছে, আমাদের কিন্তু আরেকটা আনহাইব্রিড অরবিটাল ছিল, জেড। আপনারা যদি দেখেন, এখানে আমাদের কিন্তু জেড একটা আনহাইব্রিড অরবিটাল ছিল। সো এই এই আনহাইব্রিড অরবিটালটা কোথায় যাবে? এখানে একটা ইলেকট্রন আছে, এ কিন্তু চাইলে অন্য একটা অ্যাটমের সাথে অ্যাড হয়ে সে বন্ধন গঠন করতে পারে, তার কিন্তু সেই ক্ষমতাটা আছে। ঠিক আছে? সো এই আনহাইব্রিড অরবিটালটা আমার যে মেইন স্ট্রাকচার, ওখানে হচ্ছে অ্যাড হবে, অ্যাড করতে হবে আমাকে। দেখেন, এখানে হচ্ছে এই যে তিনটা, এটা কিন্তু sp2 sp2 sp2, আর মাঝখানে যে এভাবে এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আনহাইব্রিড অরবিটাল যেটা ছিল জেড অরবিটালটা, সেটার কিন্তু স্ট্রাকচারটা। ঠিক আছে? এটাকে একটু ডট ডট দ্বারা দেখানো হয়। দ্যাট মিনস আমি যদি পুরো স্ট্রাকচারটা একটু একদম ভালোভাবে আঁকি, তাহলে এই তিনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, আর হচ্ছে আপনি ডট ডট দিয়ে জেড অরবিটালটাকে এভাবে দেখাইতে হবে, এভাবে ডট ডট দিয়ে দেখাইতে হবে জেড অরবিটালটাকে। এটা এটা হচ্ছে আনহাইব্রিড অরবিটাল আমার। ঠিক আছে? এটা হচ্ছে আনহাইব্রিড অরবিটাল।
সো sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আপনারা এই স্টেপগুলো ফলো করতে হবে। অবশ্যই মনে রাখবেন শেপটা হচ্ছে ট্রাইগোনাল, আর বন্ড অ্যাঙ্গেলটাও মনে রাখবেন 120 ডিগ্রি। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল মানে এই যে একটা sp2 হাইব্রিডাইজেশন থেকে আরেকটা sp2 হাইব্রিডাইজেশন পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 120 ডিগ্রি। আচ্ছা, এখানে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। স্যার, হ্যাঁ, যদি স্যার এই যে হাইব্রিডাইজেশন থেকে যদি স্যার এই যে এক্সামে যদি প্রশ্ন আসে যে SP2 বা SP3 যেটা, এটার স্যার প্রশ্নের ধরনটা কি রকম হবে স্যার একটু? এটা আপনার এক্সপ্লেন sp2 হাইব্রিডাইজেশন অফ কার্বন, এক্সপ্লেন দিয়ে আসবে। আচ্ছা স্যার, এটা কি কার্বনের ক্ষেত্রেই থাকবে নাকি অন্য কোনো কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে স্যার? না, কার্বনের ক্ষেত্রে থাকবে। একটু দেখেন এখানে দেখেন, এটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে। যদি আপনাদের কোশ্চেনটা আসে যে এক্সপ্লেন sp2 হাইব্রিডাইজেশন অফ কার্বন, দেন আপনার এতটুকু পর্যন্ত লিখে দিবেন। ঠিক আছে। এখন যদি আপনাকে বলে জি স্যার। এখন যদি আপনাকে বলে যে আপনি C2H4, C2H4 যদি আপনাকে গঠন করতে বলে তাহলে আপনাকে এতটুকু লিখতে হবে। এটা আমি একটু পর দেখাচ্ছি। যদি এটা ইয়ে বলে এতটুকু দেখাইতে হবে। যেমনটা হচ্ছে গত ক্লাসে আমরা মিথেনের ক্ষেত্রে দেখছিলাম না, মিথেন পর্যন্ত লিখতে বলে এতটুকু। জি স্যার। আর যদি sp3 হাইব্রিডাইজেশন বলে তাহলে হচ্ছে এতটুকু। আর পুরোটা লেখা লাগবে। বুঝতে পারছি স্যার, জি স্যার। সো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, SP2 আমাদের কমপ্লিট। তো SP2 আমরা শেপটাও দেখলাম। এখন একটা জিনিস আপনারা শর্টকাট মনে রাখবেন, এগুলা শর্টকাট গুলো খুবই কাজে দিবে আমার অন্তত কেমিস্ট্রির ক্ষেত্রে। তাহলে আমাদের SP2 তে হাইব্রিড অরবিটাল হচ্ছে টোটাল 3টা। এন্ড সবসময় মনে রাখবে যে হাইব্রিড অরবিটাল গুলা সিগমা বন্ড গঠন করে। সিগমা বন্ড আপনাদের যদি মুখোমুখি যে বন্ধন গুলা থাকে সেগুলোকে আমরা সিগমা বন্ড বলি। সো হাইব্রিড অরবিটাল গুলা সিগমা বন্ড গঠন করে। আর আনহাইব্রিড যে অরবিটাল যদি থাকে আমাদের হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে, সেগুলা পাই বন্ড গঠন করে। পাই বন্ডটা কি? পাশাপাশি যে বন্ধনগুলো হয়, প্যারালাল ভাবে যে বন্ধনগুলো হয়, সাইড বাই সাইড যে বন্ধনগুলো হয়, ওগুলোকে বলি আমরা পাই বন্ড। সো আনহাইব্রিড অরবিটাল গঠন করে হচ্ছে পাই বন্ড, আর হাইব্রিড অরবিটাল গঠন করে হচ্ছে সিগমা বন্ড। সো আমাদের এই sp2 এর ক্ষেত্রে আমরা জানি আমাদের হাইব্রিড অরবিটাল হচ্ছে 3টা। সো এই 3টা হাইব্রিড অরবিটালই সিগমা বন্ড গঠন করবে। আনহাইব্রিড যে অরবিটালটা ছিল এটা হচ্ছে কিন্তু অন্য অ্যাটমের সাথে পাই বন্ড গঠন করবে। ঠিক আছে। সো এটার একটা এক্সাম্পল হচ্ছে C2H4, রাইট? C2H4 হচ্ছে আমাদের ইথিন বলি এটাকে আমরা। আপনাদের যদি মনে থাকে, না এটা মেবি আপনারা পড়েন নাই, জাস্ট জেনে রাখেন যে C2H4 হচ্ছে ইথিন। সো এটা হচ্ছে ইথিনের যে বন্ধনটা, এটা হচ্ছে আমরা এই sp2 হাইব্রিডাইজেশন, ইথিনের কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। সো দেখেন দুইটা sp2 হাইব্রিডাইজেশন কার্বনকে যদি আমরা অ্যাড করি, সো এটা হচ্ছে একটা sp2 হাইব্রিডাইজেশন কার্বন, আর একটা হচ্ছে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন কার্বন। দুটাকে যদি আমরা অ্যাড করি, এটাকে আপনারা, আমি একটু এঁকে দেখাইলে ভালো, আমি একটু আলাদা করে এঁকে দেখাই আপনাদেরকে। ধরেন এটা হচ্ছে একটা কার্বন, যেটাতে হচ্ছে আপনাদের ওয়েট sp2 হাইব্রিডাইজেশন হয়েছে। এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। আর আনহাইব্রিড অরবিটালটাকে আমি ব্ল্যাক দ্বারা বোঝাচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের আনহাইব্রিড অরবিটালটা। এটা একটা কার্বন যেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন হয়েছে। এখন আরেকটা আমরা যদি এরকম কার্বনকে অ্যাড করি যেটা সেম sp2 হাইব্রিডাইজেশন হয়েছে, ধরলাম। আচ্ছা, এটাকে লালটা দিই। ওকে, আরেকটা কার্বন যদি নেই যেটাতে sp2 হাইব্রিডাইজেশন হয়েছে, সেম আমরা যদি পাশাপাশি এইভাবে অ্যাড করি, আর হচ্ছে আনহাইব্রিড অরবিটালটাকে যদি এইভাবে আমরা পাশাপাশি অ্যাড করি, তাহলে যেটা হয় একটু ভালো করে দেখেন। এক্ষেত্রে যেটা হবে, এই যে এই বন্ধনটা, এটা কিন্তু সিগমা বন্ড, এটা কিন্তু মুখোমুখি বন্ধন হয়েছে। ঠিক আছে, এই দুইটা আনহাইব্রিড হাইব্রিড অরবিটাল হচ্ছে কিন্তু মুখোমুখি বন্ধন গঠন করছে। সো এখানে হচ্ছে এটা সিগমা বন্ড কিন্তু। ঠিক আছে। সো আনহাইব্রিড যে অরবিটাল ছিল, এটা একটা এরা কিন্তু অ্যাড হইতে পারতেছে না, এটা কিন্তু সাইড বাই সাইড আছে। সো এরা হচ্ছে পাই বন্ড গঠন করবে। ঠিক আছে। সো মাঝখানে মুখোমুখি হচ্ছে এখানে সিগমা বন্ড গঠন হয়েছে। আর যারা আনহাইব্রিড অরবিটাল ছিল ওরা কিন্তু কি পাই বন্ড গঠন করছে, যেটা হচ্ছে আপনাদের এখানে দেখানো হয়েছে। বাদ বাকি যে আপনাদের ইয়েগুলা থাকবে, যেমন বাদ বাকি টোটাল 4টা হাত আছে ওর, আমরা যদি এভাবে কল্পনা করি টোটাল 4টা হাত আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। প্রত্যেকটা হাতে আমাদের
sp2 হাইব্রিডাইজেশন, এন্ড প্রত্যেকটাতে হচ্ছে কয়টা ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে, আমরা জানি প্রত্যেকটাতে কিন্তু একটা করে ইলেকট্রন আছে। তো এখন আমরা যদি হাইড্রোজেনকে এগুলোর সাথে অ্যাড করে দিই প্রত্যেকটা হাতের সাথে, তাহলে কিন্তু হাইড্রোজেনেরও দ্বিতক পূরণ হয়ে যাবে, কার্বনেরও অষ্টক পূরণ হয়ে যাবে, আপনারা কাউন্ট করে দেখবেন। সো আমরা যদি একটা হাইড্রোজেন অ্যাড করি তাহলে একটা ইলেকট্রন আসবে, এটাকে আমরা বক্স করে দিলাম। এখানে যদি একটা হাইড্রোজেন অ্যাড করি আমরা একটা ইলেকট্রন পাবো, এখানে একটা বক্স করে দিলাম। এখানে একটা হাইড্রোজেন অ্যাড করলাম, এখানে বক্স করে দিলাম। এন্ড এখানে একটা হাইড্রোজেন অ্যাড করে এটাকে বক্স করে দিলাম। ঠিক আছে, যেটা হচ্ছে আপনাদের এখানে এই স্ট্রাকচারে দেখানো হয়েছে। সো আমাদের এই যে হাইড্রোজেন আর কার্বনের যে মুখোমুখি বন্ধন, এটা কিন্তু একটা সিগমা বন্ড। এটাও কিন্তু একটা, এখানে কিন্তু একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। তাহলে এখানে আপনাদের টোটাল 5টা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। ঠিক আছে, আপনার যদি কোশ্চেন আসে এভাবে, আপনাদের মেবি করানো হয়েছে এটা কয়টা বন্ধন কিভাবে বের করবেন, আপনারা মেবি করছেন। সো এখানে হচ্ছে 5টা সিগমা বন্ড, একটা, দুইটা, তিনটা, চারটা এন্ড 5টা সিগমা বন্ড আর একটা পাই বন্ড আছে। হ্যাঁ, এভাবে মূলত আপনাদের যদি পরীক্ষা আসে যে C2H4 এর হাইব্রিডাইজেশন কমপ্লিট করে দেখাও, বা C2H4 এর স্ট্রাকচারটা দেখাও পুরোপুরি, তাহলে আপনাদের ফার্স্ট টু লাস্ট হচ্ছে এই পর্যন্ত লিখতে হবে। আর যদি বলে যে sp2 হাইব্রিডাইজেশন অফ কার্বন দেখাও, তাহলে হচ্ছে আপনি এই পর্যন্ত লিখবেন, জাস্ট হচ্ছে এই পুরো জিনিসটা ব্যাখ্যা করবেন। তো আমাদের sp2 হাইব্রিডাইজেশন কমপ্লিট আশা করি। আপনারা এটা পড়বেন ভালো করে। খুবই খুবই ইম্পর্টেন্ট sp3 আর sp2। আর নিচে নিচের এই অরবিটালটা কি ফাঁকাই থাকবে, ওখানে কোনো ইলেকট্রন থাকলো মানে থাকবে না? কোনটা কোনটা নিচে, কোনটা? এই যে দুইটা কার্বনের নিচের যে সবুজ, যে দুইটা, ওইটাতে কোনো ইলেকট্রন ছাড়া ওগুলো এইভাবেই থাকবে, ওগুলা তো পাই মানে বন্ধন কোনো গঠন করে ইলেকট্রন ফেলছে ছাড়াই? পাশাপাশি, দেখেন। এটা এটা একটা, এখানে একটা ইলেকট্রন ছিল না, এটা হচ্ছে একটা কার্বনের ক্ষেত্রে। জি স্যার। এটা আরেকটা কার্বন অ্যাড হয়েছে, দেখেন দুইজনে কিন্তু পাই বন্ধন গঠন করছে। তারা কিন্তু দুইটা ইলেকট্রন জি একসাথে স্যার, অ্যাড কিন্তু হয়েছে। নিচে নিচে তো কোনো ইলেকট্রন নাই, নিচের দুইটা যে সবুজ। ও না, এটা একটাই, তো পুরোটা মিলে একটাই, পুরোটা মিলে ও একটাই। আচ্ছা আচ্ছা। এটা স্ট্রাকচারটা এরকম, আর এখানে পুরোটা মিলে একটাই, দেখেন। এখানে কিন্তু ইলেকট্রন পুরোটা মিলে একটাই, এটা জেড অরবিটাল। এটা আনহাইব্রিড তো, তাই পুরোটাই দেখাই যায় আর কি। হাইব্রিড হলে তো একটা একটা পার্ট হইতো এরকম, যেটা আনহাইব্রিড থাকার কারণে পুরোটা দেখানো হয়েছে। ওকে, এগুলো আপনারা একটু করিয়েন, অবশ্যই ভালোভাবে করবেন, এগুলা ভুলে যাওয়ার পসিবিলিটি অনেক। তো আমাদের মোটামুটি হাইব্রিডাইজেশনে আমরা আহ, দুই ধরনের হাইব্রিডাইজেশন দেখলাম, একটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন আর একটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। আর হাইব্রিডাইজেশন আপনাদের লাগবে না, আপনার এটা না পড়লে হবে, সমস্যা নেই। তো আমি কিছু শর্টকাট বলবো আর কি, হাইব্রিডাইজেশন কিভাবে বের করতে হয়, এটা কিছু শর্টকাট আছে। শর্টকাট বলতে ধরেন, আহ, আমরা তো শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে পড়ছি। সো কিছু শর্টকাট আমি বলে দেবো আপনাদেরকে, যেটার মাধ্যমে আপনারা যে কোনো মৌলেরই হাইব্রিডাইজেশনটা বের করতে পারবেন। ঠিক আছে, ওকে, যে কোনো মৌলেরই আপনি হাইব্রিডাইজেশন বের করতে পারবেন। আমি একটু শর্টকাটটা লিখে দিই এখানে, তাহলে আপনাদের জন্য ইজি হবে আর কি। সো শর্টকাটটা হচ্ছে জেড ইকুয়াল টু হাফ, এরপর ব্র্যাকেটের মধ্যে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। এটা আপনাদের পিডিএফ এর নাই, আমি হচ্ছে ক্লাসে আজকে করাইছি, আপনাদেরকেও এটা করাই দিচ্ছি। ভ্যালেন্স ইলেকট্রন প্লাস নেগেটিভ চার্জ মাইনাস পজিটিভ চার্জ, তারপর হচ্ছে প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট ইলেকট্রন। সমস্যা নেই, আমি প্রত্যেকটা টার্ম আপনাদেরকে বুঝাই দিব, আমি আগে জাস্ট টাইপ করে নিই। ক্লোরিন, ক্লোরিন অ্যান্ড ব্রোমিন। ওকে, এটা হচ্ছে আপনাদের সেই শর্টকাটটা, একটু কঠিন লাগতে পারে বাট খুবই ইউজফুল একটা শর্টকাট বলা যায়। এক লাইনে আপনারা কোনো ইকুয়েশনের মাধ্যমে, এই ইকুয়েশনের মাধ্যমে আপনারা যে কোনো মলিকিউলের হাইব্রিডাইজেশন বের করতে পারবেন, এটা 100% গ্যারান্টি। যে কোনো মলিকুলে আপনারা হাইব্রিডাইজেশন বের করতে পারবেন এই সূত্রটার মাধ্যমে। সো এখানে যে যে টার্ম গুলো আছে আমি একটু বলি। জেড ইকুয়াল টু হাফ, হাফ তো আপনারা বুঝতেছেন, এটা বলার কিছু নাই। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, সেন্টার যে অ্যাটমটা থাকবে, যেমন ধরেন CH4 এর ক্ষেত্রে যদি আমি বলি, CH4 এর ক্ষেত্রে, ও এটা তো চিকন বেশি,
CH4 এর ক্ষেত্রে সেন্টার অ্যাটমটা কি বলেন তো, কেউ পারবেন? কার্বন। হ্যাঁ, CH4টা যদি আমি একটু আঁকি, তাহলে দেখবেন যে সি মাঝখানে আর চারদিকে হচ্ছে হাইড্রোজেন, তো এখানে সেন্টার অ্যাটম হচ্ছে কার্বন। ঠিক আছে, এই যে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, এটা হচ্ছে সেন্টার অ্যাটমের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। যেমন কার্বনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কত আপনারা বলেন দেখি। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে এর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কত? 4। ঠিক আছে না? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে 4। সো কার্বনের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4। তারপর দেখেন CH4 এর ক্ষেত্রে, CH4 এর ক্ষেত্রে কোনো নেগেটিভ আর পজিটিভ চার্জ নাই। এটা দ্বারা কি বোঝায়? যদি CH4 এ এভাবে থাকতো, মাইনাস থাকতো, তাহলে আমাদের নেগেটিভ চার্জ থাকতো 1। CH4 এ যদি এভাবে প্লাস থাকতো, তাহলে এখানে আমাদের পজিটিভ চার্জ থাকতো কি 1। যেহেতু এটাতে নেগেটিভ আর পজিটিভ কোনো চার্জ নাই, তাহলে আমি বলতে পারি CH4 এর নেগেটিভ এবং পজিটিভ চার্জের ভ্যালু হচ্ছে 0। এটাও 0, এটাও 0, এই দুইটা ভ্যালু হচ্ছে আমাদের 0। তারপর দেখেন নাম্বার অফ মোনোভ্যালেন্ট ইলেকট্রন অথবা নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম হবে, এখানে ইলেকট্রন হবে না, এটা একটু ঠিক করে নেবেন, এখানে হচ্ছে অ্যাটম হবে। ঠিক আছে, সো নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমটা মূলত কি? সো নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে 4 ধরনের, আমরা পড়বো হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন আর ব্রোমিন। এগুলা হচ্ছে বোঝায় যে ইলেকট্রন গুলার, সরি, যে অ্যাটম গুলার সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে একটা করে ইলেকট্রন থাকে, সেগুলোকে মোনোভ্যালেন্ট অ্যাটম বলা হয়। সো হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন একটা, ফ্লোরিনের একটা, ক্লোরিনের একটা, ব্রোমিনের একটা, সবগুলো কিন্তু একটা করে। সো এই মিথেনের ক্ষেত্রে আমাদের মোনোভ্যালেন্ট অ্যাটম কয়টা আছে? 4টা আছে। তাহলে আমি জেড সমান লিখতে পারি হাফ। আপনি জেড সমান হচ্ছে হাফ, তারপর হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত? 4, আর বাকিগুলো তো 0। আর মনোভ্যালেন্ট অ্যাটম কয়টা? হাইড্রোজেন হচ্ছে 4টা, তখন আমি দিতে পারি 4। তাহলে আপনারা এখানে যোগ করেন, প্রবাবলি হচ্ছে 4 আসবে, জেড এর মান আসবে 4। এখন যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে জেড এর কোন ভ্যালুর জন্য কোন হাইব্রিডাইজেশন হবে। সো জেড এর ভ্যালু যদি আপনাদের 2 আসে, জেড এর ভ্যালু যদি 2 আসে, তাহলে বুঝবেন হচ্ছে এটা sp2, সরি sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে, জেড এর ভ্যালু যদি আপনাদের সাপোজ 3 আসতেছে, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। জেড এর ভ্যালু যদি আপনাদের 4 আসতেছে, তাহলে বুঝবেন হচ্ছে এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। সো আমরা আর সামনে আগাবো না, যেহেতু আমরা sp3 পর্যন্ত পড়বো। আপনাদের সিলেবাসে sp3 পর্যন্তই আছে, আরো অনেক হাইব্রিডাইজেশন হয়, সেগুলো হচ্ছে আমরা পড়বো না। আমরা যেহেতু এতটুকুই পড়বো, সো এতটুকু জানলে হবে। তাহলে দেখেন জেড এর ভ্যালু এখানে কত আসছে? জেড এর ভ্যালু এখানে আসছে 4, তাই না? তাহলে জেড এর ভ্যালু 4 মানে হচ্ছে কি sp3 হাইব্রিডাইজেশন। তাহলে আমরা বলতে পারি মিথেনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। তো আমরা একটু মিলাই যে আমাদের মিলছে কিনা মিথেনের হাইব্রিডাইজেশন। দেখেন CH4, মিথেনের হাইব্রিডাইজেশন কিন্তু আমাদের sp3, এটা কিন্তু আমরা sp3 তে অলরেডি কভার করে ফেলছি। ঠিক আছে, মিথেন হাইব্রিডাইজেশনটা। সো এইভাবে মূলত আপনি এই সূত্রের মাধ্যমে ইজিলি যে কোনো মলিকুলার হাইব্রিডাইজেশন বের করতে পারবেন। তো আমি আপনাদের কয়েকটা করাই দিই। আম, আশা করি এগুলা প্র্যাকটিস করলে হবে। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বলি, CO2 এর ক্ষেত্রে বলি আমরা। CO2 এর ক্ষেত্রে সেন্টার অ্যাটম কে বলেন তো? কার্বন অক্সিজেন স্যার। একটা। কার্বন। CO2 এর ক্ষেত্রে সেন্টার অ্যাটম হচ্ছে কার্বন। কার্বন মাঝখানে থাকে, দুই দিকে অক্সিজেন থাকে। ঠিক আছে, তো কার্বনের আহ ভ্যালেন্স ইলেকট্রন কত বলেন? ফোর। 6 স্যার। 4। টোটাল ইলেকট্রন হচ্ছে 6, ভ্যালেন্স মানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? জি 4টা। স্যার। 4 স্যার। হ্যাঁ, এরপর হচ্ছে এটাতে কোনো নেগেটিভ চার্জ নাই, দ্যাটস ওয়াই 0। এটাতে কোনো পজিটিভ চার্জও দেওয়া নাই, দ্যাটস ওয়াই 0। আর এখানে কোনো মনোভ্যালেন্ট অ্যাটম আছে? মনোভ্যালেন্ট অ্যাটম কিন্তু নাই, মানে এই 4টার মধ্যে একটাও কিন্তু নাই এখানে। সো আমরা এটাকে 0 দিতে পারি, এটাকেও +0 দিতে পারি। আপনি ক্যালকুলেশন করেন, এখানে জেড এর ভ্যালু প্রবাবলি 2 আসবে। জেড এর ভ্যালু হচ্ছে আমার 2 আসবে। তাহলে আমি বলতে পারি জেড এর ভ্যালু যখন 2, এটা কোনটার ক্ষেত্রে হবে? জেড এর ভ্যালু 2 মানে হচ্ছে এটা sp হাইব্রিডাইজেশন, দ্যাট মিনস কার্বন ডাই অক্সাইডের হাইব্রিডাইজেশন হচ্ছে sp। ওকে। সো তার উপরের সূত্রটাতে যে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনটা ব্র্যাকেটে লিখছেন, ওই হাফটা কি শুধু ওইটার সাথে গুণ হবে না টোটাল ও আচ্ছা যোগের আচ্ছা, সাথে? এটা ভুল করে ফেলছি না? বুঝতে পারছি, বুঝতে পারছি। রাইট, রাইট। এটা একটু ভুল করে ফেলছি, এখানে একটু আপনার কারেকশন করে নেবেন। এই যে ব্র্যাকেট এখানে হবে না, এটা হচ্ছে ফাইনাল ব্র্যাকেট, এখানে হবে।
ঠিক আছে, এই ব্র্যাকেটটা হবে না। সো সূত্রটা আমি একবার বলে দিই আপনাদের সুবিধার্থে। জেড ইকুয়াল টু হাফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন প্লাস নেগেটিভ চার্জ মাইনাস পজিটিভ চার্জ প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, তারপর ব্র্যাকেট, হাফটা পুরোটার সাথে গুণ হবে। ওকে, এখন আমরা আরেকটা করি। আহ, আপনারা যদি করতে পারেন, পানিরটা একটু একজন বের করে বলেন যদি পসিবল হয় আপনাদের দ্বারা, মানে সামনে যদি খাতা কলম থাকে পানিরটা বলেন তো। পানির ক্ষেত্রে স্যার অক্সিজেন হলো সেন্টার অ্যাটম। হ্যাঁ রাইট, তাহলে কত? অক্সিজেনের ভ্যালেন্স হলো 6টা মনে হয়। রাইট, হ্যাঁ 6টা। 6 প্লাস 0 মাইনাস 0। আর এইচ তো হাইড্রোজেন তো মনোভ্যালেন্ট, তার মানে ওর এক হবে নাকি? না, টোটাল কয়টা হাইড্রোজেন, যেহেতু নাম্বার অফ দুইটা মোল? আছে। দুইটা। দুইটা। তাহলে জেড এর ভ্যালু কত আসে আপনার? 4। 4 আসে। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে কি, 4 আসলে sp3 হাইব্রিডাইজেশন, এন্ড পানি কিন্তু sp3 হাইব্রিডাইজেশন। মানে দেখবেন, হয়তো সার্চ করে দেখতে পারেন আপনাদের পড়া বইগুলা, পানি হচ্ছে sp3 হাইব্রিডাইজেশনের একটা অংশ। ঠিক আছে। এরপরে পানিটা তো আমরা পড়লাম, আপনারা কয়েকটা করবেন, আমি হচ্ছে লিখে দিই, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সালফার ডাইঅক্সাইড করবেন আপনারা। এরপরে NH3 করবেন, অ্যামোনিয়া করবেন। কার্বন ডাইঅক্সাইড তো দিছি। বেরিলিয়াম ক্লোরাইড করবেন, বেরিলিয়াম ক্লোরাইড করবেন। এখানে আপনার টোটাল 1 2 3 4 5 6টা করানো হয়েছে, আপনারা 6টা প্র্যাকটিস করবেন। এগুলা কোনটা কোন হাইব্রিডাইজেশন, এগুলো ভালো করে করবেন, আশা করি সমস্যা হবে না। ওকে, সো এটা আমরা আপাতত বাদ দিই, আশা করি আপনারা এটা বুঝছেন। সো আমাদের আপনাদের পিডিএফ যেটা আছে ওটাই দেখবেন, sp2 হাইব্রিডাইজেশনের পরে আমাদের আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। এটা আমি আপনাদের ইভিনিং ব্যাচে ক্ষেত্রে এটা আপনাদের পড়াবো না, মানে আপনাদেরটা ক্যান্সেল করছি আর কি। আমি ডেটটা পড়াচ্ছি, ইভিনিং এর ক্ষেত্রে আপনাদের এটা পড়াবো না, এটা পুরোটাই বাদ যাবে। সো এটা পুরোটাই যদি আমি বাদ দেই, তাহলে একদম আমাদের নেক্সট টপিক শুরু হবে এখান থেকে, আপনাদের 19 পেজ থেকে নেক্সট টপিক শুরু হবে, 19 পেজ থেকে বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার ইলেকট্রন থেকে আমাদের নেক্সট টপিক শুরু হবে। ঠিক আছে। সো আমাদের মাঝখানে যে এই টপিকটা, একদম এই এনার্জি লেভেল ডায়াগ্রামে, এটা এই পর্যন্ত হচ্ছে বাদ। আহ, মানে এই সূত্রটা আমাদের লাগবে না, মলিকুলার অরবিটাল থিওরি, এটা আপনাদের লাগবে না। সো এটা আহ, বাদ দিতে পারেন আপনারা। তো এখানে একটা ছোট্ট একটা টপিকস আছে, সেটা হচ্ছে যে বা আমাদের যে আমরা ভ্যালেন্স বন্ড থিওরিটা পড়ছি, এটা তো আমরা খুবই ভালোভাবে পড়লাম, আমরা এতদিন কভার করলাম, তো এটার কিছু সমস্যা আছে, এটা ডিফেক্টস আছে কিছু। সো এই থিওরিটা যে কাজগুলো করতে পারে না সেটা কিন্তু আমাদের জানা উচিত। সো এই থিওরিটা আমাদের স্টেবিলিটি সম্পর্কে ধারণা দিতে পারে না, যেমন কোন একটা অ্যাটম অথবা কোন একটা মলিকুল কতটা স্টেবল হবে, এটা সম্পর্কে কিন্তু আপনাদের ভ্যালেন্স বন্ড থিওরিটা কোনো কোনো কিছুই বলতে পারে না, সে কোনো ধারণাই দিতে পারে না। সো তার একটা ঘাটতি বলতে পারি আমরা, হচ্ছে এটা স্টেবিলিটি সম্পর্কে তার কোনো ধারণা নাই, যে অ্যাটমটা স্টেবিলিটি কেমন হবে। তারপর ভ্যালেন্স বন্ড থিওরিটা মূলত আমরা অ্যাটমের ক্ষেত্রে বেশি পড়ছিলাম, মানে অ্যাটমটা কিরকম হতে পারে, অ্যাটমের হাইব্রিড, অ্যাটমের অরবিটাল গুলা কিভাবে অ্যাড হবে সেগুলো পড়ছিলাম, কিন্তু মলিকুলার অরবিটালের ক্ষেত্রে সেটা কিন্তু কোনো ধারণা দিতে পারে নাই। সো মলিকুলার অরবিটাল কিভাবে গঠিত হবে সেটা সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি। আর দুইটা যে জিনিস ব্যাখ্যা করতে পারে না, সে হচ্ছে প্যারাম্যাগনেটিক অ্যান্ড ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা সে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। সো প্যারাম্যাগনেটিক এন্ড ডায়াম্যাগনেটিক দুইটা প্রপার্টি থাকে, এই দুইটা প্রপার্টি হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের ফিজিক্সেও বলি না কেন, ইলেকট্রিক্যালে বলি না কেন, সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো এই দুইটা প্রপার্টি হচ্ছে আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি ব্যাখ্যা করতে পারে না। সো টোটাল 4টা সে জিনিস ব্যাখ্যা করতে পারে না। এই 4টা জিনিসকে আয়ত্ত করার জন্য নতুন একটা থিওরি আসছে, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, যেটা মলিকিউলের অরবিটাল সম্পর্কে ধারণা দিতে পারে, মলিকিউলের আলাদা করে অরবিটাল যে আছে সেগুলো সম্পর্কে ধারণা দিতে পারে এই মলিকুলার অরবিটাল থিওরি। সো এটা আপনাদের নাই, জাস্ট জেনে রাখা বেটার যে ভ্যালেন্স বন্ড থিওরিরও কিছু ঘাটতি আছে, and এটা ওভারকাম করার জন্য নতুন একটা থিওরি আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। সেটা বাদ দিচ্ছি আমি, এটা আপনাদের লাগবে না।
ও প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক যদি ডেফিনেশন আপনারা জানতে চান, তাহলে ডায়াম্যাগনেটিক মানে আপনারা জানেন মেবি এগুলা। ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে ম্যাগনেট দ্বারা বিকর্ষিত হয় যেগুলা, আর হচ্ছে প্যারাম্যাগনেটিক হচ্ছে ম্যাগনেট দ্বারা যেগুলো আকর্ষিত হয়। ঠিক আছে, প্যারা ডায়া যে টপিকটা। সো আমরা এখান থেকে আমাদের নেক্সট পড়াশোনা শুরু করব, যে বন্ড পেয়ার আর লোন পেয়ার ইলেকট্রনের বিষয়গুলো আমরা মূলত জানবো। So এটা এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যেহেতু একটা টপিক বাদ দেওয়া হয়েছে, এই টপিকগুলো আপনারা ভালোভাবে করবেন। সো আমরা একটু দেখি যে এটা হচ্ছে দেখেন পানির লুইস স্ট্রাকচার, তাই না? এটা হচ্ছে কিন্তু পানির লুইস স্ট্রাকচার। সো পানির লুইস স্ট্রাকচারটা কিরকম হয় আমরা জানি, মাঝখানে ও থাকে, দুই দিকে হাইড্রোজেন থাকে, এন্ড অক্সিজেনের উপরে হচ্ছে আপনারা ভালো করে দেখবেন যে দুইটা ফোঁটা থাকে, এরকম দুইটা ফোঁটা থাকে, দুইটা ফোঁটা থাকে। ঠিক আছে। সো আমরা যদি বলি লোন পেয়ার হচ্ছে, লোন পেয়ার ইলেকট্রন কোনগুলা, লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রন গুলা আপনার অন্য অ্যাটমের সাথে বন্ধন গঠনে আহ, অংশগ্রহণ করে না, বন্ধন গঠনে হচ্ছে অংশগ্রহণ করে না যে অ্যাটম ইলেকট্রন গুলা, ওগুলাকে মূলত হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন বলা হয়। সো অক্সিজেনের ক্ষেত্রে দেখেন এই যে দুইটা ইলেকট্রন উপরে আর দুইটা ইলেকট্রন হচ্ছে নিচে এরকম যে বসে আছে তারা, এগুলাই হচ্ছে মূলত লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে পানির ক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে কয়টা? দুইটা। যদি দুইটা। পরীক্ষায় আসে লোন পেয়ার ইলেকট্রন কয়টা, আপনি লিখবেন দুইটা। আর যদি আসে লোন ইলেকট্রন কয়টা, তাহলে হবে চারটা। এটা খুব ভালো চার। করে খেয়াল করবেন। আপনারা ক্লাসে, আপনি কিন্তু অনেকবারও বলছি এটা, একটু ভালো করে কোশ্চেনটা পড়বেন। আর বন্ড পেয়ার কয়টা হবে বলেন তো? দুইটা। রাইট, বন্ড পেয়ার হচ্ছে এখানে দুইটা। কারণ হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের যে বন্ড, একটা বন্ড থাকলে আমরা জানি দুইটা ইলেকট্রন শেয়ার্ড হয়। ঠিক আছে, দুইটা বন্ড থাকলে চারটা ইলেকট্রন, আর তিনটা বন্ড থাকলে আপনাদের ছয়টা ইলেকট্রন। তাহলে এখানে যেহেতু একটা বন্ড আছে, এখানে একটা বন্ড যেহেতু আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, আর এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, টোটাল হচ্ছে আপনাদের চারটা ইলেকট্রন আছে, মানে হচ্ছে দুইটা পেয়ার আছে। তাহলে আমি এভাবে বলতে পারি যে পানির ক্ষেত্রে দুইটা বন্ড পেয়ার ইলেকট্রন আছে, আর হচ্ছে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এভাবে বলতে হবে। ঠিক আছে। সো বন্ড পেয়ার আর লোন পেয়ারের বিষয়টা আম, ভালোভাবে বুঝে নিবেন, ইম্পর্টেন্ট আছে বিষয়টা। ওকে, আমাদের লোন পেয়ার আর বন্ড পেয়ারের ইলেকট্রনিক ডেফিনেশন গুলো আপনাদের এখানে মূলত লেখা আছে। লোন পেয়ার কি, বন্ড পেয়ার কি, লোন পেয়ার কি। ঠিক আছে। সো আমাদের আরেকটা বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে জিওমেট্রি আর শেপ সম্পর্কে। সো এই দুইটা কথা কিন্তু সেম না। কেমিস্ট্রির ক্ষেত্রে বলতে পারি আমি, জিওমেট্রি আর শেপ দুটো কিন্তু আলাদা বিষয়। যেমন পানির ক্ষেত্রে যদি আমি বলি, পানির জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল। কারণ মেবি কেউ দাগ দিয়ে ফেলছেন, মেবি কেউ হোয়াইট বোর্ড বা স্ক্রিনে দাগ দিয়ে ফেলছেন, এখানে দাগ চলে আসছে। ওকে, সমস্যা নেই, আমরা একটু পর টাইম শেষ হয়ে যাবে, আবার জয়েন করেন সবাই। সো দেখেন পানির ক্ষেত্রে পানির জিওমেট্রি কিন্তু টেট্রাহেড্রাল। কারণ কি টেট্রাহেড্রাল থাকার কারণ কি, পানির আপনারা যদি হাইব্রিডাইজেশন দেখেন, পানি হাইব্রিডাইজেশন কি ছিল? পানি হাইব্রিডাইজেশন ছিল হচ্ছে sp3। আর sp3 ক্ষেত্রে কিন্তু sp3। আমরা জানি এটা হচ্ছে আপনার টেট্রাহেড্রাল। সো পানির জিওমেট্রি কিন্তু টেট্রাহেড্রাল, পানির শেপ কিন্তু বেন্ড বলা হয়। বেন্ড মানে উল্টা ভি আকৃতির। এটার কারণ আছে, পানির শেপটা হচ্ছে বেন্ড, পানির জিওমেট্রি কিন্তু টেট্রাহেড্রাল। সো জিওমেট্রি আর শেপ কিন্তু আলাদা। ঠিক আছে। সো জিওমেট্রিটা কি মূলত, জিওমেট্রিটা ডিসাইড হয় আপনার টোটাল যে মলিকুলটা আছে, টোটাল মলিকুলে কয়টা বন্ড পেয়ার এন্ড কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে, এটার মাধ্যমে জিওমেট্রিটা ডিসাইড করা হয়। আর শেপটা ডিসাইড করা হয় শুধুমাত্র বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা আছে এটার মাধ্যমে। তো আমরা যে নেক্সট টপিক গুলো আমাদের আছে, ওটাতে আমরা মূলত দেখবো যে আসলে কোনটা বেশি থাকলে কেমন শেপ হয়, কোনটা জিওমেট্রি এন্ড শেপ আলাদা, এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখবো। সো এই দুটা জিনিস মাথায় রাখবেন যে জিওমেট্রিটা ডিসাইড হয় বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার দুইটা ইলেকট্রনের মাধ্যমে, কিন্তু শেপ ডিসাইড হয় শুধুমাত্র যে ইলেকট্রন গুলা বন্ড পেয়ারে মানে যে বন্ড পেয়ার ইলেকট্রন আছে যারা বন্ড গঠনে পার্টিসিপেট করে, তাদের মাধ্যমে। দুইটা বিষয় তাহলে কি পুরাই আলাদা। ওকে, দাগটা কে দিছেন? আমি আসলে নাম দেখতেছি না, দাগটা অড লাগতেছে। আহ ওকে। সো আমাদের
আমরা মোটামুটি বন্ড পেয়ার আর লোন পেয়ারের যে বিষয়টা যে জানলাম যে জিওমেট্রিক শেপ চাইলে আলাদা হতে পারে, আবার সেমও হতে পারে, এটা ডিপেন্ড করে লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ারের যে বিষয়টা সেটার উপর। ঠিক আছে। সো এই যে বিষয়গুলো আমরা পড়তেছি, লোন পেয়ার আর বন্ড পেয়ারের যে বিষয়গুলা, সো এটা আপনারা যদি একটু আহ, দেখেন যে একটা একটা মলিকিউলের sp3 হাইব্রিডাইজেশন আছে, সে টেট্রাহেড্রাল। আবার আরেকটা মলিকিউলেরও sp3 হাইব্রিডাইজেশন আছে, সে টেট্রাহেড্রাল নাও হতে পারে, সে অন্য একটা শেপের হতে পারে। ঠিক আছে। সো এটা কারণ কি মূলত? আবার অনেকগুলো মলিকিউলের সেম হাইব্রিডাইজেশন হওয়া সত্ত্বেও অ্যাঙ্গেল কিন্তু আলাদা। ঠিক আছে। সো এগুলার কারণ কি? এগুলার কারণ হচ্ছে এই যে লোন পেয়ার আর বন্ড পেয়ার ইলেকট্রন গুলার কারণে। ঠিক আছে। সো এই যে একা সেম হাইব্রিডাইজেশন হওয়া সত্ত্বেও যে তাদের অ্যাঙ্গেলের ডিফারেন্ট আছে, যে বিষয়টা এটা মূলত ডিসাইড করা হয় ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরির মাধ্যমে, যেটাকে সংক্ষেপে ভেসপার থিওরি বলা হয়। ভিএসইপি ভিএসইপিআর। এই ভেসপার থিওরির মাধ্যমে মূলত ডিসাইড করা হয় আমাদের মলিকিউল গুলোর শেপ কিরকম হবে, তারা আরেক একজন আরেকজন থেকে কতটা ডিফার করবে। ঠিক আছে। তো এইটা পুরো অর্থ হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এই থিওরি পুরো অর্থ আমরা এই থিওরিটাই হচ্ছে কভার করব। এন্ড প্রবাবলি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির আগে লাস্ট টপিক হচ্ছে এটা আমাদের। অর্গানিক কেমিস্ট্রির আগে লাস্ট টপিক হচ্ছে এই ভেসপার থিওরি। তো এই থিওরিটা খুবই ইজি, খুবই সহজ, এত কঠিন কিছু না। এই থিওরিটা আমাকে বলে যে লোন পেয়ার আর লোন পেয়ার যে ইলেকট্রন গুলো আছে তাদের মধ্যে বিকর্ষণ সব থেকে বেশি হবে। এরপরে লোন পেয়ার আর বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ এর থেকে একটু কম হবে। এন্ড বন্ড পেয়ার আর বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণটা সব থেকে কম হবে। সো এটাই হচ্ছে এই থিওরিটা। এই থিওরির মূল সারমর্ম হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ সব থেকে বেশি, এরপর লোন আর বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ, এন্ড সর্বনিম্ন বিকর্ষণ হয় বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে। এইটাই হচ্ছে আপনাদের ভ্যাসপার থিওরি। আবার সেম লিঙ্কে জয়েন করিয়েন, আমরা আর 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ করব।